আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজ বিডিএর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ভারতের বুকে সৈন্য পাঠাচ্ছে পুতিন, কপাল খুলে গেল শেখ হাসিনার। এক ঢিলে দুই পাখি মারল ভারত। পতন হচ্ছে বিএনপির। তারেক রহমানের সামনে মাত্র দুইটা পথ খোলা। এবার জানিয়ে দেব, সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আন্দোলন চলমান থাকবে বললেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ভারতীয় ভূখণ্ডের রুশ সেনা উপস্থিতি, আঞ্চলিক রাজনীতির উত্তেজনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ, এই তিনটি বিষয় এখন একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে প্রতিটি পদক্ষেপই বহুমাত্রিক প্রভাব ফেলে এবং সেই বাস্তবতায় দক্ষিণ এশিয়াও আজ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার সম্পর্ক নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা, জ্বালানি এবং কূটনৈতিক ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে। ফলে ভারতীয় ভূখণ্ডে রুশ সেনা মোতায়েন, যদি তা সামরিক মহড়া বা সহযোগিতামূলক কার্যক্রমের অংশও হয়, তবুও এটি একটি বড় ভূরাজনৈতিক বার্তা বহন করে। এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলনই নয়, বরং বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য নিয়েও একটি সুস্পষ্ট সংকেত। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং নজরদারির বিষয় সামনে আসে, তখন এই ধরনের পদক্ষেপকে একটি কৌশলগত প্রতিক্রিয়া হিসাবেও দেখা যেতে পারে। রাশিয়া এবং ভারত উভয়েই বহু ক্ষেত্রে নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায়। ফলে তাদের এই সহযোগিতা আন্তর্জাতিক চাপের প্রতি এক ধরনের প্রতিরোধ হিসাবেও ব্যাখ্যা করা যায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভৌগোলিকভাবে ভারত দ্বারা বেষ্টিত এবং অর্থনৈতিকভাবে বহুমুখী নির্ভরশীলতা থাকায় বাংলাদেশ সবসময়ই রাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব অনুভব করে। ফলে যদি ভারত তার সামরিক সক্ষমতা আরও জোরদার করে এবং সেখানে রাশিয়ার সম্পৃক্ততা বৃদ্ধি পায়, তাহলে তা বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রাজনীতিতেও এই আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রতিফলন দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই দুই রাজনৈতিক ধারার মধ্যে দীর্ঘদিন ধরে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তা এখন নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান এবং রাজনৈতিক সমীকরণ এই অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে পারে এমন আশঙ্কা অমূলক নয়। তারেক রহমানের সামনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত জটিল। রাজনৈতিক চাপ, প্রশাসনিক বাস্তবতা এবং আন্তর্জাতিক প্রভাব সবকিছু মিলিয়ে তাকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থায় তার সামনে মূলত দুইটি পথ খোলা রয়েছে। প্রথম পথটি হচ্ছে ক্ষমতায় থেকে পরিস্থিতি মোকাবেলা করা। এই পথ বেছে নিলে তাকে রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থান নিতে হবে। প্রশাসনিক নিয়ন্ত্রণ দৃঢ় করা, দলের ভেতরে ঐক্য বজায় রাখা এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হওয়া, এসবই এই পথের অংশ। তবে এই পথে ঝুঁকিও কম নয়, কারণ অভ্যন্তরীণ অস্থিরতা বা বাহ্যিক চাপ যদি বেড়ে যায়, তাহলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে। দ্বিতীয় পথটি হচ্ছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়ানো। এটি হতে পারে একটি কৌশলগত পিছু হটা, যার মাধ্যমে ভবিষ্যতের জন্য রাজনৈতিক অবস্থান সংরক্ষণ করা সম্ভব। তবে এই সিদ্ধান্তেরও বড় ধরনের রাজনৈতিক মূল্য রয়েছে। এতে দলের ভেতরে বিভাজন তৈরি হতে পারে এবং জনসমর্থনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, পরবর্তীতে কে ক্ষমতায় আসতে পারে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির ওপর। যদি ক্ষমতার শূন্যতা তৈরি হয়, তাহলে তা বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে, যদিও তা সম্পূর্ণ নির্ভর করবে বাস্তব রাজনৈতিক পরিস্থিতির ওপর। অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়া, ভারত এবং
যুক্তরাষ্ট্র এই তিনটি শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য সবসময়ই একটি চ্যালেঞ্জ। ফলে যদি এই শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ে তাহলে বাংলাদেশকে অত্যন্ত সতর্ক কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। ভারতের রুশ সেনা উপস্থিতি যে কারণেই হোক না কেন এটি একটি বার্তা দেয় যে দক্ষিণ এশিয়া এখন আর শুধুমাত্র আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফলে বাংলাদেশের মতো একটি দেশের জন্য এই পরিবর্তনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি একটি জটিল এবং বহুস্তরীয় বাস্তবতা তৈরি করেছে। ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর কৌশলগত পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু মিলিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই সমীকরণে টিকে থাকতে হলে রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দক্ষতা এবং বাস্তবতাবোধ এই তিনটির সমন্বয় অনিবার্য। তারেক রহমানের জন্য এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি কোন পথ বেছে নেবেন তা শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতই নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক দিক নির্দেশনাকেও প্রভাবিত করবে। রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয়তা দেখা দিচ্ছে বিভিন্ন দল ও জোটের উদ্যোগে। এরই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন শুধু সংসদীয় পরিসরে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজপথেও জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। বুধবার ৩০ এপ্রিল রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এই বৈঠকটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, কারণ এতে বিভিন্ন মতাদর্শের দল একত্রিত হয়ে একটি সমন্বিত কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আথারি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড মুস্তাফিজার রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মামুন রানা, লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম সহ আরও অনেক নেতৃবৃন্দ। এই উপস্থিতি থেকেই বোঝা যায়, জোটটি একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। বৈঠক শেষে ১১ দলীয় জোট দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেয়, যা রাজনৈতিকভাবে একটি সুসংগঠিত আন্দোলনের ইঙ্গিত বহন করে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ আয়োজন: ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ৩১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতা লক্ষ্য করলে বোঝা যায়, জোটটি ধাপে ধাপে সারা দেশে নিজেদের উপস্থিতি জোরদার করতে চায়। এছাড়া আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় একটি বড় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সাধারণত এ ধরনের মহাসমাবেশ একটি রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত প্রদর্শন হিসেবে বিবেচিত হয়, যেখানে জনসমর্থনের পরিমাণ ও শক্তি প্রদর্শনের সুযোগ থাকে। ফলে এই ঘোষণাকে জোটের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট: তারা দ্বিমুখী কৌশল অবলম্বন করতে চান। একদিকে সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে রাজনৈতিক অবস্থান তুলে ধরা, অন্যদিকে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো। এই ধরনের কৌশল সাধারণত তখনই দেখা যায় যখন কোনো রাজনৈতিক শক্তি নিজেদের দাবি বাস্তবায়নে সব ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায়। গণভোটের রায় বাস্তবায়নের প্রসঙ্গটি এই আন্দোলনের কেন্দ্রীয় বিষয় হিসেবে উঠে এসেছে। যদিও এই গণভোটের প্রকৃতি, প্রেক্ষাপট এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন থাকতে পারে, তবে জোটের পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে তারা একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে আন্দোলনকে সুসংহত করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণার মাধ্যমে জোটটি মাঠ পর্যায়ে নিজেদের সংগঠনকে সক্রিয় করতে চাইছে। দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতি করতে হলে শুধু কেন্দ্রীয়
নেতৃত্বই নয়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিভাগীয় সমাবেশগুলো সেই উদ্দেশ্য পূরণে সহায়ক হতে পারে। তবে এই আন্দোলনের সাফল্য নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। প্রথমত, তারা কতটা জনসমর্থন অর্জন করতে পারে, দ্বিতীয়ত, বিভিন্ন দলের মধ্যে ঐক্য কতটা দৃঢ় থাকে এবং তৃতীয়ত, তাদের দাবিগুলো কতটা বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক পরিবেশ। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থান এবং অন্যান্য বড় রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এসবই এই আন্দোলনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে। যদি রাজনৈতিক পরিবেশ অনুকূল না হয়, তাহলে কর্মসূচি বাস্তবায়নে নানা বাধা আসতে পারে। সব মিলিয়ে বলা যায়, 11 দলীয় জোটের এই উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন করে একটি সক্রিয়তা তৈরি করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্য এবং ঘোষিত কর্মসূচি থেকে বোঝা যায়, তারা একটি সুসংগঠিত আন্দোলনের দিকে এগোতে চায়। এখন দেখার বিষয়, এই পরিকল্পনা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং তা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে।